নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রায় 350 বছরের পুরনো ডাকাতকালী মন্দির, হুগলি জেলার মগরা থানার অন্তর্গত বাসুদেবপুর ডাকাতকালী মন্দির। তো এই ডাকাতকালী মন্দিরকে নিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে আগামী দিনে, সেটা আপনারা দেখতে পাবেন। মানে আগামী দিনে যে দুর্গাপুজো হচ্ছে, সেই দুর্গাপুজোয় দেবের সিনেমা রিলিজ করবে রঘু ডাকাত এবং বিধু ডাকাতকে নিয়ে। আর শুটিংটা হবে এই হুগলির মানে বাসুদেবপুর ডাকাতকালী মন্দিরেও শুটিং হবে। তো কবে শুটিং হবে সেটা মানে গোপনে আছে, ওটা কাউকে বলা যাবে না। তার কারণ ওনারা যেটা মন্দির কমিটির লোক যেটা বলছে যে শুটিংয়ের ডেটটা যদি সবাই জেনে যায় তাহলে হয়তো ভিড়ভাড়টা হবে, শুটিংয়ে একটু সমস্যা হবে। সেই জন্য শুটিংয়ের ডেটটা কবে হচ্ছে সেটা ওনারা একটু গোপনেই রেখেছেন। আর তাহলে চলুন দেখে নেওয়া যাক মগরা থানার অন্তর্গত বাসুদেবপুর ডাকাতকালী মন্দির। আর এই ডাকাতকালী মন্দিরের সমস্ত ইতিহাসটা আমি আপনাদের বলবো, তাই ভিডিও কেউ স্কিপ করবেন না। তাহলে চলুন যাওয়া যাক আজকে আমাদের হুগলি জেলার মগরা থানার অন্তর্গত বাসুদেবপুর বিধু ডাকাতের কালীবাড়ি। আমরা ডাকাতকালী মন্দিরের প্রধান প্রবেশদ্বারের সম্মুখে চলে এসেছি। প্রধান প্রবেশদ্বারে 3টি স্তম্ভে হাতে লাঠি, তলোয়ার ও বল্লম হাতে 3 জন বিশাল আকৃতির পুরুষের মূর্তি রাখা আছে। তাদের দেখলেই অনুমান করা যায় আমরা কোনো ডাকাতদের আস্তানায় প্রবেশ করছি। স্থানীয় মহলে জনশ্রুতি, 100 বছর আগে সরস্বতী নদীর কাছে এই অঞ্চল ঘন জঙ্গলে ঘেরা ছিল। সপ্তগ্রাম বন্দরে কোনো জাহাজ ভিড়লে ডাকাত দলের খুব আনন্দ হতো। এই পথ দিয়ে গিয়ে তারা জাহাজের পণ্য সামগ্রী লুট করত। এমনকি মানুষ খুন করা তাদের কাছে ছিল জল ভাতের সমান। যে 7টি গ্রাম নিয়ে সপ্তগ্রাম তৈরি, তারই অন্যতম বাসুদেবপুর। তো বন্ধুরা, আমি বাসুদেবপুর ডাকাতকালী মন্দিরে প্রবেশ করেছি। তো এখানে আপনাদেরকে বিগ্রহ দর্শন করাবো আর এখানকার ইতিহাসটাও আপনাদেরকে বলবো। তো চলুন ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। হুগলি জেলার মগরা থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রাম। আমরা আমাদের প্রথম দর্শন শুরু করব একটি পুষ্করিণী দিয়ে। চলুন তাহলে সেই পবিত্র পুষ্করিণীর কাছে আপনাদেরকে নিয়ে যাই। তো তখন ভেতরটা একটু ভালো করে দেখে নিই। এটা হচ্ছে মেন গেট। এই সেই পুষ্করিণী যেখানে ডাকাতিরা ডাকাতি করতে যাওয়ার আগে এই পুষ্করিণীতে স্নান করে মায়ের পুজো দিয়ে ডাকাতি করতে বেরোতো। এই পুষ্করিণীতে মা অমাবস্যার রাতে গর্ভগৃহ থেকে বেরিয়ে স্নান করতে আসে। এই অলৌকিক কথা আমি ভিডিওর শেষে বলবো। পুষ্করিণীর সামনে সুন্দর বাঁধানো একটি তুলসী মঞ্চ। এই সেই তুলসী মঞ্চ। আর সামনে ধূপ লাগানোর জায়গা। এই সেই বিখ্যাত স্থান, হাড়িকাঠের জায়গা, যা সুন্দর রেলিং দিয়ে ঘিরে রেখেছে। প্রাচীন যুগে এই জায়গায় কত মানুষের প্রাণ গেছে নরবলি প্রথার নামে। 100 বছর পূর্বে এই মন্দিরের সামনে দিয়ে রাতে কেউ গেলে মায়ের সামনে এনে বলি দেওয়া হতো। তবে সেই পাঠ চুকে গেছে বহু আগে। এখন অমাবস্যা ও বিশেষ পূজার দিনে ছাগ বলি দেওয়া হয় কোনো ভক্তের মানত থাকলে। তো আমরা এবার মায়ের মন্দির দর্শন করব এবং মায়ের মন্দির করার পিছনের যে গল্প তা আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডালার দোকান। এই দাদা এখানে ডালা বিক্রি করছে। দাদা, কত থেকে শুরু হয় ডালা? একটা ডালা 31 টাকা। 31 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, এতে কি কি থাকবে? এখানে ধূপ, মোমবাতি, নকলদানা, বাতাসা, ফুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা দিয়ে ডালা করা হয়। যার দাম 31 টাকা। ঠিক আছে। এলাকায় বিধুভূষণ ঘোষ ও তার দাদা রঘু একসময় এ তল্লাটে ডাকাত দলের সর্দার ছিল। একবার বিধু নাকি জঙ্গলে থাকতে তার মায়ের ডাক শুনতে পেয়েছিল। বিধু মায়ের ছায়ামূর্তিকে অনুসরণ করে নিজের ঘরে যায়। ঘরে যেতেই সে হতভম্ব হয়ে যায়। সে দেখে তার মা ঘরেই ঘুমোচ্ছে। সেই ছায়ামূর্তিকে পরে নাকি সে আর দেখতে পায় না। তারপরে একদিন স্বপ্নে মাকে দেখতে পায় বিধু ডাকাত। জঙ্গলে মায়ের আদলে যে ছায়ামূর্তি তিনি দেখেছিলেন, সেই মূর্তির আদলে সেই জায়গায় দক্ষিণা মায়ের মূর্তি গড়ে তোলে বিধু ও রঘু। মা এখানে রুদ্রমূর্তি ধারিণী, আর 4 হাত, বাঁ দিকে 2 হাতে তলোয়ার ও কাটা মুন্ড। এই যে তলোয়ারটা আপনারা দেখছেন,
এটি হলো রঘু ডাকাতের তলোয়ার। মা এখানে খড়গোর বদলে তলোয়ার ধরে আছেন। মায়ের বিগ্রহ ভালো করে দর্শন করুন। জয় মা ডাকাতকালী, জয় মা ডাকাতকালী। এই সেই শতবর্ষ পুরনো বটবৃক্ষ, যার তলায় এক যুগে পঞ্চমুণ্ডী আসনে বসে এক ভৈরবী মা সাধনা করতেন। তাই এই পবিত্র বটবৃক্ষের সামনে সাধু মায়ের আসন লেখা আছে। এখনকার পূর্বপুরুষেরা বলে থাকেন হঠাৎই একদিন সেই ভৈরবী মায়ের আর দেখা পাওয়া গেল না, সেজন্য হঠাৎ উদাও হয়ে গেলেন, সে যেন হঠাৎ উদাও হয়ে গেলেন। সেই থেকে মায়ের সাথে এই বটবৃক্ষের তলায় সাধু মাকেও ভোগ নিবেদন করা হয়। কথিত আছে নরবলি বন্ধ হওয়ার পিছনেও নাকি একটি কাহিনী আছে, যা আমি আপনাদের সংক্ষেপে শোনাবো। একবার মধ্যপ্রদেশ থেকে হালি শহরের বাড়িতে ফিরছিলেন মাতৃসাধক রামপ্রসাদ। তিনি রঘু ডাকাতের খপ্পরে পড়ে যান। তাকে বলি দেওয়ার উদ্দেশ্যে গভীর রাতে মায়ের মূর্তির সামনে হাঁড়ি কাঠে এনে দাঁড় করানো হয়। তবে রামপ্রসাদ শেষ অনুরোধ হিসেবে একটি গান গাওয়ার অনুমতি চান। সেই অনুমতি মিললে তিনি গেয়ে ওঠেন তার সেই বিখ্যাত গান, তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসে দেখি। এই গানটি গেয়ে ওঠার সময় ডাকাতের রামপ্রসাদের মধ্যে মায়ের প্রতিচ্ছবি প্রত্যক্ষ করেন, অভিভূত হয়ে যান। ডাকাতেরা তাকে মুক্তি দিয়ে সসম্মানে তাকে হালি শহরে পৌঁছে দিয়ে আসেন। তারপর থেকেই সেখানে নরবলি বন্ধ হয়ে যায়। মায়ের ভোগ হিসেবে পাশের পুকুর থেকে ল্যাঠা মাছ ধরে পুড়িয়ে তার প্রসাদ দেওয়া হয়। বিশেষ দিনে ভৈরবী মা শতবর্ষ প্রাচীন বটবৃক্ষের তলায় বসে সাধনা করতেন। সেই বটবৃক্ষের আর একদিকে গর্ভগৃহের সম্মুখে আরেকটি শ্বেতপাথরের বেদিতে শিবলিঙ্গ স্থাপন করা আছে, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। যে স্থানে মা কালীর আরাধনা হয় সেখানে মহাদেবের পুজো হবে না, তা কখনো হয়? সব ভক্তরা দূর দূরান্ত থেকে এসে ত্রিবেণী সঙ্গম স্থলের পবিত্র জল বাবার মাথায় এনে ঢালছে। মন্দির চত্বরের মাঝে আপনাদেরকে এবার নিয়ে যাব। মন্দির চত্বরের মাঝে একটি অসত্য বৃক্ষ, যাতে হলুদ লাল সুতো দিয়ে বাঁধা আছে। মানুষের বিশ্বাস ললি সুতো দিয়ে বাঁধা আছে। মানুষের বিশ্বাস ভগবানকে বেঁধে রাখতে পারলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। সেই প্রত্যাশায় ভগবানকে সরাসরি বাঁধতে না পারলেও বাধা পড়ে গেছে এই গাছ। তবে ভক্তদের অগাধ বিশ্বাস যে মন্দিরের মা কতটা জাগ্রত তা আমি আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি। প্রায় 30 বছর পূর্বে এখানকার এক বাসিন্দা ঘরে অশান্তির কারণে ঘর থেকে বেরিয়ে সেই রাতে মন্দিরে শুয়েছিল। সেই দিনটি ছিল অমাবস্যার রাত, আর মন্দিরে সেই সময় 2-1 করে লোক থাকতো। হঠাৎ ধুনোর গন্ধে ওনার ঘুমের তন্দ্রা কেটে যায়, আর দেখেন ধুনোর ধোঁয়ায় চারিদিক ছেয়ে গেছে। হঠাৎ পুকুরের দিকে তাকাতে দেখে পুকুরের জলে কোনো এক মহিলা স্নান করছে। সে কিন্তু ডুব দিচ্ছে না, হাত দিয়ে জল তুলে অদ্ভুতভাবে স্নান করছেন। অল্প আলোয় ভয় লেগে যায়। মন্দিরের দিকে তাকাতে চোখে পড়ে মন্দিরের ভিতরে অন্ধকারে মায়ের বিগ্রহ নেই। সেই দেখে উনি দৌড়ে বাড়ি গিয়ে অজ্ঞান হয়ে যান এবং পরের দিন থেকে অসুস্থ হয়ে পড়েন। সেই দিন থেকে কথিত আছে মা অমাবস্যার রাতে পুকুরে স্নান করেন। আর এখানকার মন্দির কমিটির যিনি সদস্য আছেন কার্তিক ভৌমিক, তো ওনার কাছ থেকে এই মন্দিরের নতুন করে প্রতিমা প্রতিষ্ঠার কথা জেনে নেব। তো নতুন করে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী পরাঙ্কুশ মহারাজ, অর্থাৎ ওঙ্কারনাথ ঠাকুরের প্রধান শিষ্য। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার, আমি কার্তিক ভৌমিক, আমি এই মন্দির কমিটির একজন। তা আপনারা সবটাই শুনলেন আমাদের মায়ের ইতিহাস। এই যে বিগ্রহটি দেখছেন, এটা কিন্তু সেই আগেকার ডাকাতদের আমলের বিগ্রহ নয়। 1998 সালে আমাদের এই মন্দিরে ভয়াবহ চুরি হয়। তখন মায়ের মূর্তি আরও বড় ছিল। চোরেরা সেই সময় মায়ের মুটুক খোলার জন্য, মায়ের মাথায় একটু রূপোর মুটুক ছিল, চোরেরা সেই মুটুকটা খোলবার জন্য মায়ের হাতের উপরে ওঠে। মায়ের হাতগুলো ভেঙে যায় এবং মুটুকটা তার দিয়ে বাঁধা ছিল বলে মুটুকটাকে টানা হিজড়া করে ভেঙে ফেলে। মায়ের মূর্তি বিগ্রহ ভেঙে যায় এবং চোরেদের একটি ধারণা ছিল যে হয়তো শিব ঠাকুরের পেটের ভেতরে কিছু মণিমুক্ত বা ধন সম্পদ থাকতে পারে। তখন তারা শিব ঠাকুরের পেটটাকেও ভেঙেছিল। তারপরে কি হবে, সেই মূর্তি ভাঙা মূর্তি যখন হয়ে গেল, তখন আমাদের গুরুদেব আছেন চিন্তাহরণ মহারাজ তখন বিধান দিলেন আমাদেরকে যে এই বিগ্রহকে আমাদের এই পুকুরের জলে, এই মায়ের পুকুরে জল দিয়ে দমকল দিয়ে ধুয়ে দিলাম। দেওয়ার পর সেই কাঠামো থেকেই আমাদের এই মহারাজ এই বিগ্রহটি এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। মানে ওই কাঠামোটা ছিল, কাঠামোটা আছে, কাঠামোটাকে কেটে ছোট করে নিয়ে
এই বিগ্রহটা। আর এটা বিধু ডাকাতের, এটা বিধু ডাকাতের কালীবাড়ি। আচ্ছা, ধন্যবাদ বলার জন্য অনেক। নমস্কার। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এটা গুরুজনদের কাছে পৌঁছে দিন যাতে তারা বাড়িতে বসে মায়ের দর্শন করতে পারে। আর আপনারা তো জানেন যে আমি সারা বছর বিভিন্ন মঠ মন্দির আশ্রমে সব ঘুরে বেড়াই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে।